সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা যদি অর্থনীতির আলোচনায় যেতে চাই এবং অর্থনীতি এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাদা বাড়িতে যে পরিবর্তন হলো, বারাক ওবামা চলে গেলেন এবং ডোনাল্ড ট্রাম্প প্রবেশ করলেন, সেই এর মধ্য দিয়ে কি অর্থনীতির একটা মেরুকরণ হলো কিনা বিশ্বব্যাপী? আপাত দৃষ্টিতে ধারণা করা হয় যে এটা একটা বিরাট মেরুকরণ হয়েছে। আমেরিকার অর্থনীতির যে গঠন, এর কাঠামো এবং এখানে কংগ্রেসের দ্বিকক্ষ বিশিষ্ট কংগ্রেসের যে অবস্থান, তাতে এরকম কোনো কঠিন মেরুকরণের কোনো ধরনের খুব খুব বড় মাপের দৃশ্যমান কোনো মেরুকরণ হওয়ার কোনো সম্ভাবনা আমেরিকান অর্থনীতিতে অতীতেও দেখা যায়নি, এরকম হবে না। ডোনাল্ড ট্রাম্পের যে অভিষেক বক্তব্য আমরা দেখলাম এবং যে নির্বাচনী প্রচারে যে কথাগুলো বলেছেন, উনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারকে ভেতরে নিয়ে আসা, উৎপাদন তারা বাইরে করবে না, ভেতরেই করবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে তারা বলেছে যে 70,000 কারখানা বাইরে চলে বা শিল্প কারখানা বাইরে চলে গিয়েছিল, সেগুলোকে নিয়ে আসা, এগুলো মানে কতটা বক্তব্যের জন্য বক্তব্য আর আসলে কতটা বাস্তবে উনি কাজ দেখাতে পারবেন। এবং বেকারত্বের কথা বলেছেন, উনি চাকরি দেওয়ার কথা বলেছেন। হ্যাঁ, প্রথমত এইটা সবকিছু এইভাবে ফিরিয়ে আনা সম্ভব হবে না, কারণ বিশ্বায়নের গতি অপ্রতিরোধ্য। একটা কারখানা কখনোই বিদেশে যেতে চায় না যতক্ষণ পর্যন্ত সেটা লাভজনক রিটার্ন না দেয়। যেমন আমি একটা শহরে গিয়ে পড়াশোনা করেছি, পাশে একটি শহর ছিল এন্ডিকাট। এন্ডিকাট ছিল আইবিএম এর জন্মস্থান, বিখ্যাত আইবিএম কোম্পানি। সমস্ত ইঞ্জিনিয়ার গিয়ে এন্ডিকাট একদিন খুব একটা গ্রোয়িং টাউন হিসেবে বড় হলো। একটা সময়ের পর দেখা গেল যে এগুলোর কিছু আউটসোর্সিং আইবিএম কোম্পানিকে লাভ দেবে, সুতরাং তারা আউটসোর্সিং করা শুরু করলো। ইন্ডিয়াতে চাকরি দিয়ে দিল, চায়নাতে দিয়ে দিল। এখন ইন্ডিয়ান একজন ইঞ্জিনিয়ার যে বেতনে আমেরিকায় চাকরি করে, তার চেয়ে অর্ধেক বেতনে হয়তো ভারতে বসে চাকরি করতে, সে তার সামাজিক মানে মিশ্রণের মধ্যে থাকবে, এটা সে করত। তো সেই জিনিসগুলো কিন্তু খুব বেশি ফেরানো যাবে না, এটা নেই। তবে সে ওই দিক দিয়ে কিছু পরিবর্তন করতে পারবে, কারণ পাবলিক পলিসি অনেকটাই চেঞ্জ করতে পারে অনেক কিছু। যেমন উদাহরণ হলো ডেট্রয়েটের যে কার ইন্ডাস্ট্রি, যেটা প্রায় ধ্বংস হয়ে যেতে যাচ্ছিল, প্রেসিডেন্ট ওবামা সেটা ফিরিয়েছেন। তো একটা জিনিস বারবার আমাদের বুদ্ধিজীবীরাও ভুল করে থাকেন, বা আমি অনেকেরই দেখেছি অর্থনীতিবিদদের, যে ট্রাম্প আসছে, একটা অনিশ্চয়তা শুরু হয়েছে অর্থনীতিতে, বিরাট মেরুকরণ হবে একটা। এটা ট্রাম্পের একটা স্টাইল কথা বলার, কিন্তু প্রেসিডেন্ট ওবামার নীতিমালা যদি দেখা যায় যাচাই করে, সেখানে ট্রাম্পের সাথে ওই যে আমেরিকা ফার্স্ট যে কথাটা, এটা তো প্রেসিডেন্ট ওবামার নিজ মুখ থেকে বলা হয় না। প্রেসিডেন্ট ওবামা এটা কাজে করেছেন, কিন্তু এইভাবে বলেননি। এবং এইভাবে বলার জন্য আমেরিকার ভেতরে কিন্তু একটা বিরাট অ্যাপিল ক্রিয়েট করতে পেরেছেন, তিনি আবেদন সৃষ্টি করতে পেরেছেন। কিন্তু আজকে ডেট্রয়েটের জব ফিরিয়ে আনা, এটাও আমেরিকান ফার্স্ট পলিসি ছিল। এনার্জি পলিসি দিয়ে আমেরিকাকে স্বয়ংসম্পূর্ণ করা, এটা প্রেসিডেন্ট ওবামার প্রথম দিন থেকে যে প্ল্যান ছিল, এটাও আমেরিকা ফার্স্ট। আমেরিকার প্রায়োরিটির জন্য মিডল ইস্টের উপর তার ডিপেন্ডেন্স কমানো, এটাও একটা আমেরিকা ফার্স্ট। আমেরিকা যে আইসিস এর সাথে গ্রাউন্ড ওয়ারে গেল না, এই যে ডিপ্লোমেসি, এটা এটা এইটা ঠিক শান্তির বাণীর জন্য না, এটাও আমেরিকা ফার্স্ট। কারণ আমেরিকা অনেক রক্তক্ষরণ করেছে ইরাকের মাটিতে থেকে, এবং আফগানিস্তানের মাটিতে, সে আবার আরেকটা মাটিতে সে যেতে চাচ্ছে না, সিরিয়ার মাটিতেও সে যেতে চাচ্ছে না। সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের আক্ষরিক বা তার জেস্টার দেখে যদি কেউ ভাবেন যে অর্থনীতির ব্যাপক মেরুকরণ হয়ে যাচ্ছে, এটা একটা ভুল ধারণা। এবং তিনি বলেছেন যে এই যে মানে উন্নয়ন মানে ওয়াশিংটন ডিসি, হ্যাঁ ডিসির উন্নয়ন হয়েছে, কিন্তু সাধারণ মানুষ অন্যান্য রাজ্য গুলোতে সেটা হয়, অন্য স্টেট গুলোতে সেটা হয়নি। এবং সাধারণের বলেছে যে অনেকে মানে যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উন্নয়ন দেখেছে সবাই, কিন্তু সাধারণ মানুষকে স্বপ্ন দেখাতে পারেনি, সাধারণ মানুষকে চাকরি দিতে পারেনি। এই কথাটা উনি বলেছেন, সাধারণের কাছে উনি চলে যাবেন। এটা শুনেন, বক্তব্যটা শুনে যেটা মনে হয়, কিছু বক্তব্যের আপিল ক্রিয়েট করতে হয়, এবং সেইভাবে তিনি বক্তব্যটা তো দীর্ঘ সময় ধরেই, গত 2 মাস ধরে তিনি তৈরি করেছেন, তার উপদেষ্টারাও আছে এখানে। এটা খুব ভালোভাবে তৈরি করা, কিন্তু কথা শুনে মনে হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প একজন সমাজতন্ত্রী প্রেসিডেন্ট প্রথমবারের মতো আসলেন। মনে হচ্ছে মার্কসের শিষ্য, অথবা মানে স্ট্যালিনের শিষ্য, অথবা মাও সেতুং এর ভক্ত। সেগুলো নয়। এটা তো আপনার যে ওইটা যে পলিসির মধ্যে, আমেরিকান পলিসির মধ্যে যে কথাগুলো আছে, সেই কথাগুলো নানাভাবে নিবেদন করা যায়। মানে তার বাইরে তো যেতে পারবেন না। না, যেতে পারবেন না। একজন প্রেসিডেন্ট অনেক কিছু চেঞ্জ করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত তার যে ক্ষমতা আছে, প্রেসিডেন্ট তো কমান্ডার ইন চিফ ইন এভরিওয়্যার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তিনি যাবেন কেন? তিনি তো একজন ব্যবসায়ী থেকে উঠে আসা মানুষ, তুখোর ব্যবসায়ী, রিয়েল এস্টেটের ব্যবসা করা। সেই লোকটা
হঠাৎ করে ওয়াশিংটনে যারা বসে আছে পলিসি মেকার, তাদের স্বার্থ না দেখে গণমানুষের স্বার্থে চলে যাবে, এরকম মানে সমাজতন্ত্রী ভাবা থাকে ঠিক না। এটা তার কথার জন্য উনি বলেছেন এবং কথাটার একটা কয়েন করতে পেরেছেন ভালো, এটা সৃষ্টি করতে পেরেছেন একটা আবেদন এটা। কিন্তু ওই তিনি কিন্তু এটা বলেননি যে আমি বড় লোকদের ট্যাক্স দ্বিগুণ করব। ট্যাক্সের সুবিধা সবসময় বড় লোকরা বেশি নেয়, টপ 1%-এর ওখান থেকে ওয়েলথ আনবো, এগুলো কথাবার্তা তিনি বলেননি। তবে তিনি যেটা করেছেন পজিটিভ, যে টপ 1% নিয়ে কথা না বলে 99% বা বটম লেভেলের যে 50% আছে, এখনো আমেরিকাতে 10 ভাগের মতো পভার্টি লাইন আছে, তো এদের নিয়ে কথা বললে সেটা তার জনপ্রিয়তা, কারণ তার তো সামনে আরেকটা টার্গেট আছে, সে আরেকটা আমেরিকার ইতিহাসে দেখা যায় 2 টার্ম করে হ্যাঁ আরেকটা মেয়াদ। সুতরাং প্রথম 4 মেয়াদে তিনি এক স্টাইলে খেলে যদি তিনি 4টা তৃতীয় বছর পর্যন্ত পূর্ণ করতে পারেন, তাহলে তিনি আবার নির্বাচিত হবেন এবং সেটা আমেরিকার যে পুঁজিবাদী ধরন, সেই ধরনেই আমেরিকা অগ্রসর হবে। এটাতে প্রেসিডেন্ট ওবামারও কোনো ধরনের নীতির বিচ্যুতি ছিল না। অভিবাসীদের নিয়ে কথা বলা, যে সেই অভিবাসীরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আছেন, বিভিন্ন স্টেটে আছেন, এবং তাদের নিয়ে যে অর্থনীতির ভাবনাটা ট্রাম্পের সে অবস্থান, তো এই অভিবাসীদের যে দেশগুলো আছে সেখানেও তো তার একটা প্রভাব পড়বে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে। এটা আসলে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো কিন্তু অভিবাসীদের বিরুদ্ধে নয়। তার একটি বক্তব্য নাই যে ইমিগ্রেন্টসরা খারাপ অর্থনীতি। তিনি আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস নিয়ে কথা বলেছেন, যারা ইলিগাল থাকছে, এবং এটা দীর্ঘদিন ধরে ভিতরে অভিবাসীদের যারা ভালোভাবে মানে সঠিক পথে যারা ফর্মাল ওয়েতে অভিবাসী আছে তাদেরও কিন্তু এটা অসন্তোষের কারণ। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি একজন ছাত্র, আপনি আমেরিকায় গেলেন, পড়াশোনা করলেন, আপনার দীর্ঘ প্রায় ধরেন 8-10 বছর লেগে গেল, আপনার সিটিজেনশিপ পেলেন, তারপরে লিগাল ওয়েতে কাজ করছেন। আপনি হঠাৎ করে দেখলেন যে আনডকুমেন্টেড অভিবাসীরা এসে আপনার কাজ নিয়ে নিয়েছে, কারণ ওরা অর্ধেক দামে কাজ করবে, ভাগীদার হয়েছে, ওরা অর্ধেক দামে কাজ করছে, সুতরাং ওয়েজ বাড়তে দিচ্ছে না, অর্ধেক দামে কাজ করছে। এখন যে নিয়োগকর্তা সে দেখছে যে ওই অভিবাসীদের নিয়ে, আনডকুমেন্টেড যারা, তাদেরকে নিয়ে সে ব্যবসার লাভ করছে, প্রফিট ম্যাক্সিমাইজেশন তার উদ্দেশ্য। এখন হোটেল, রেস্টুরেন্ট, যত রকম সার্ভিস টার্ভিস, এগুলিতে তারা ক্যাশ দিয়ে দিচ্ছে, তাতে সরকার রাষ্ট্রের আয় থেকে বঞ্চিত হচ্ছে, এবং সরকার বঞ্চিত হলে দীর্ঘমেয়াদে তার সরকার চিকিৎসা খরচ দিতে পারবে না। সুতরাং আনডকুমেন্টেড একটা ব্যাপক গোষ্ঠী ছিল, এইটার বিরুদ্ধে। এটা কিন্তু শুধু আমি ডোনাল্ড ট্রাম্প বলবো কেন, ব্রিটেনের যে ব্রেক্সিটের সিগন্যালটা দিয়েছে, ব্রেক্সিট ইজ নট অ্যান্টি গ্লোবালাইজেশন, এটা খুব ভুল ধারণা করা হয়। এটা মানে যে সাস্টেনেবল ইমিগ্রেশন পলিসিগুলো ছিল না, সেটার বিরুদ্ধে আপনার ব্রেক্সিট এসছে। তো সেটা গড়িয়ে ট্রাম্পের মনোভাবের মধ্যে আনডকুমেন্টেড ইলিগালদের নিয়ে কথা বলেছেন মূলত। সুতরাং এটা অভিবাসীদেরকে তো আমি তো ওরকম কোনো সেন্টিমেন্ট দেখছি না, অভিবাসীরা ভয় পাচ্ছে কেন। যারা মানে সিটিজেনশিপ পেয়েছে তারা তো ইকুয়াল রাইটস, ওরকম ভাবে তো কোনো কিছু দেখা যাচ্ছে না যে তাদেরকে আবার না, কোনো কিছুই না। ওদের ওখানে ক্যালিফোর্নিয়াতে দেখা যাচ্ছে যে হিলারি অনেক বেশি ভোট পেয়েছে ট্রাম্পের চেয়ে, কিন্তু ব্যাপারটা তা না, সিট তো ওই 55টাই, এখানে সিট 30টাই থাকছে নিউ ইয়র্কে। সুতরাং ওই জন্য বলে না যে হিলারি পপুলার ভোট বেশি পেয়েছে, কারণ এক্সট্রিম কাজ করছে অভিবাসীদের মধ্যে, যারা আনডকুমেন্টেড আছে বা যারা থাকছে তাদের নিয়ে কথা বলেছে। এটা তো অভিবাসী ছাড়া আমেরিকা চলবে কি করে? একমাত্র একজন অভিবাসী প্রেসিডেন্ট হতে পারে না, আর আমেরিকা সব পদে যেতে পারে, সব পদে যেতে পারে। এবং এই যে আরেকটা বিষয় হচ্ছে যে বাইরে থেকে যে উৎপাদন করে নিয়ে আসা, পণ্য তৈরি করে নিয়ে আসা, সেই জায়গাতেও তো তার বক্তব্য আছে। হ্যাঁ, সেটা আছে। সেটা কতটা ফিজিবল হবে আমি জানি না, কারণ আমি সবচেয়ে বড় চেইন শপ হচ্ছে ওয়ালমার্ট। তো ওয়ালমার্টের একটা হিসাবে দেখা যায় যে 80% পণ্য আসে চায়না থেকে প্রায়, আর 5% বা 3% মতো আসে ভারত থেকে। এই 80% পণ্যের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে, কারণ ওখানে সবচেয়ে সস্তায় পণ্যগুলা। এখন ওয়ালমার্টের একটা স্লোগান হচ্ছে উই সেল ফর লেস, সবচেয়ে কম দামে ওরা কম্পিটিটিভ প্রাইসে দেয়, ওরা ওই দামে আর কেউ দিতে পারে না। তো ওই দ্রব্যগুলো বিকল্প করা কঠিন হবে। ওয়ালমার্টের গ্রোসারি, শুধু শাক সবজি, এটাই আমেরিকায় উৎপাদিত হয়। আর ওখানে প্লাস্টিক দ্রব্য থেকে শুরু করে ড্রেস, ক্লথ, সবকিছু প্রায় অধিকাংশ চায়না থেকে আসে, বাংলাদেশ থেকে আসে, ক্লথ যায় সেখানে ওই পার্টটা।
ওইটা সবকিছু আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে টুপি তৈরি করে নিয়ে গিয়েছে, ওইটা সবকিছু বাংলাদেশ থেকে টুপি তৈরি করে নিয়ে গিয়েছে, দেখে এক ধরনের বিক্ষোভ। আমেরিকা আবার কি গার্মেন্টস ফ্যাক্টরি ডেভেলপ করবে না, এটা ঠিক, কিন্তু অনেক কাজ যেটা করা যেতে পারে দেশের মধ্যে, ধরেন একটা ফ্যাক্টরি আছে সে 100% আউটসোর্সিং করছে, সেটাকে বলে দিল যে 20% জবস এখানে থাকতে হবে, আমেরিকায় থাকতে হবে। তাতে হবে কি, ওই যে ওয়েজের উপর একটা আপওয়ার্ড প্রেশার থাকবে, বা খুব নিচে নেমে যেতে পারবে না, ওয়েজের একটা ফ্লেক্সিবিলিটি আছে, তো এটা পারবে না। কারণ আউটসোর্সিং এর সুবিধা থাকলে কোম্পানির যে মালিক, সে স্বয়ং যে মিট রমনি, সে প্রেসিডেন্টকে দিয়েছে, সে পয়সার স্বার্থে সে পারলে সব কারখানা চায়নায় নিয়ে বসিয়ে দেয়। তো ওই নীতিমালাগুলো যদি করে তাহলে কিছু জবকে প্রোটেক্ট করতে পারবে। আমেরিকা এবং রাশিয়ার সম্পর্ক, হ্যাঁ, সেটা তো একটা অর্থনীতির জন্য একটা সংকেত দেয়। আমি ডিপ্লোম্যাটিক লাইনের মানুষ নই, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে অর্থনৈতিক স্বার্থে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের অনেক বিনিময় প্রয়োজন আছে। কারণ তেল বা লিকুইড গ্যাস ট্যাস এগুলোর সবকিছুর ব্যাপারে রাশিয়ার উপর নির্ভরতা যুক্তরাষ্ট্রের ক্ষতি করবে না। যুক্তরাষ্ট্রের তো একটা লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে যে মিডল ইস্টের উপর ডিপেন্ডেন্স কমিয়ে আনা। কারণ 73 অক্টোবরে যখন প্রথম অয়েল শক হয়, তখন থেকেই আমেরিকা বুঝে গেছে যে মিডল ইস্ট ইজ এ সেন্সিটিভ এরিয়া হুইচ ক্যানট বি রিলাইড অন। তখন থেকে তারা স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ শুরু করে, 24% তারা সবসময় তেল। এখন প্রেসিডেন্ট ওবামা এসে ওই তেলের ব্যাপারটাকে, যেরকম বলা হয় যে প্রেসিডেন্ট বুশ যে যুদ্ধে গেলেন ইরাকের সাথে, সেটার কারণটা ছিল টু ক্রিয়েট এ সেকেন্ড রিলায়েবল সোর্স অফ অয়েল, যেটা সৌদি আরবের প্রায় সমান ইরাক থেকে তেলের উৎপাদন হতো। তো সৌদি আরবের উপর ভরসা রাখা যাচ্ছে না। 9/11-এর মধ্যে দেখা যাচ্ছে 19 জনের মধ্যে প্রায় 14 জনই বোধহয় সৌদি আরবের। তো এখন তাদের একটা সেকেন্ড লাইন অফ ডিপেন্ডেন্স। সাদ্দাম হোসেনের সাথে অত লয়ালটির সম্পর্ক পাচ্ছে না, সুতরাং সাদ্দাম হোসেনকে সরানোর ছিল তাদের একটা স্ট্র্যাটেজি। সেখানে তারা সেকেন্ড লাইন ক্রিয়েট করতে চায়, সেটা খুব এক্সপেন্সিভ হয়েছে। এখন পর্যন্ত যুদ্ধের খরচ $1.5 ট্রিলিয়ন হয়েছে। তো ওবামা ওই লাইনে গেলেন না, যে ওই ওই নির্ভরতা না, আমরা সোলার ডিপেন্ডেন্স। আমি নিজে যে বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেখানে দেখতে দেখতে চোখের সামনে মাঠে ঘাটে নানান মানে পতিত জায়গার মধ্যে সমানে সোলার প্যানেল হয়ে যাচ্ছে। এখন 10% প্রায় আমরা সোলার এনার্জি পাচ্ছি। পলিসি সো মানে পাওয়ারফুল থিং, এটা বাংলাদেশের অনেক শিক্ষণীয় আছে, যে পলিসি নিলে কত কি পরিবর্তন করা যায়। যে সেখানে তারা ওই বলে দিল যে এই প্রত্যেকটা গাড়ি, কোনোটা গাড়ি 40 মাইলের নিচে রান করতে পারবে না। তো এই পলিসিতে সবগুলা কারখানার মধ্যে গ্রিন কার বের করা শুরু করলো। সুতরাং আমি মনে করি যে দীর্ঘমেয়াদে ওই যে পথে আমেরিকা যাচ্ছিল, প্রেসিডেন্ট ওবামা হয়তো ভোকালি ওই জিনিসগুলো বলেননি, ও ডোনাল্ড ট্রাম্প সেটা কন্টিনিউ করবে। এবং সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এই যে আমাদের এই অঞ্চলের অর্থনীতিকে যদি বলেন, ভারত, বাংলাদেশ, চীন, বিষয়টা কিছুটা এসছে। আমাদের এই অঞ্চলের অর্থনীতি তো মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার নির্ভরতা বা এই যে অর্থনৈতিক সম্পর্কগুলো, বিশেষ করে ভারত তো দ্বিতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশের দাবিদার, পাশাপাশি চীন আছে, এবং সেখানে তো আমরা আছি, বাংলাদেশ তো আছে। এই অঞ্চলের মধ্যে আমি যদি আরেকটা অঞ্চলটা বড় করি, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া এবং চায়না, একে নিয়ে যদি আমি অঞ্চলটাকে বড় করি, কারণ এটা একটা বেল্টের মধ্যে পড়ে গেছে এখন। এই অঞ্চলের অর্থনীতির উপর কোনো আশঙ্কামূলক কিছুই হওয়ার সম্ভাবনা নেই, কারণ তার যে পলিসি আছে, এখন চাইনিজ ইকোনমির মধ্যে একটা বিরাট মার্কেট আছে, সেটা আমেরিকা ভালো করে বুঝতে পারে। তবে নতুন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে নতুন ট্রেজারি সেক্রেটারি, যেটা আমাদের অর্থমন্ত্রীর সমতুল্য, তিনি এসে বলেছেন যে তিনি স্ট্রং একটা ডলার রাখবেন, এটা তার পলিসির মধ্যে আছে। দ্বিতীয়ত, তিনি চায়নার যে কারেন্সি এক্সচেঞ্জ রেট বা বিনিময় হারকে ম্যানিপুলেট করে, তারা এইটাকে সমালোচনা করেছেন। এটা কিন্তু মিথ্যা কথা নয়। চায়না অনেক সময় দীর্ঘ সময় জোরপূর্বক তাদের মুদ্রার মান কমিয়ে রেখে তারা আমেরিকায় শুধু ফ্লাট করেছে, তাদের এক্সপোর্ট করেছে। তো এই অঞ্চলে এরকম কোনো ধরনের সম্ভাবনা নেই। আমাদের যেটা দেখতে পেয়েছি যে আমাদের অধিকাংশ সেন্টিমেন্ট ডেমোক্রেটদের পক্ষে ছিল। এটা হিস্টোরিক্যালি ইমিগ্রেন্টরা, এই নিউ জেনারেশন ইমিগ্রেন্টরা ডেমোক্রেট থাকে, কিন্তু যারা ওল্ড হয়ে যায়, থার্ড জেনারেশন ইমিগ্রেন্টসরা রিপাবলিকান, এবং মিডিলের যে সমস্ত সার্কেলটা দেখা যাচ্ছে রিপাবলিকান, ফার্মার্স থেকে শুরু করে থার্ড জেনারেশন বেবি বুমার্স যারা, তারা এটা হচ্ছে। তো এখানে একটা সেন্টিমেন্ট কাজ করছে। কিন্তু আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এটা একটা ডিপ্লোম্যাটিক অত্যন্ত খুব দক্ষতার একটা পরিচয়, সাথে সাথে তিনি তাকে কনগ্রেচুলেট করলেন। এটা পৃথিবীর তখনও অনেক রাষ্ট্রপ্রধানরা নড়ে চড়ে বসেননি, বা তাদের ইচ্ছার একটা ভালো লাগছে না, এটা করেছে।
আমি সেই দিন গুলশান থেকে আসছিলাম কোনো একটা কারণে, হঠাৎ করে দেখি একটা বিরাট লম্বা মিছিল, ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে ব্যান্ড পার্টি বাজাচ্ছে, মানে আমার দেখে ফান লাগে যে এই বাঙালি। তো মনে হলো তার বোধহয় কোনো গার্মেন্টস এর ব্যবসা ট্যাবসা আছে বা কোনো, বা আমেরিকান চেম্বার অফ কমার্স, হ্যাঁ, বায়ার টায়ার এগুলো নিয়ে তারা করছে, এবং আমেরিকান এমবাসির সামনে তারা দেখিয়ে টেখে তারা ভবিষ্যতে ভিসা টিসা নেবে। সুতরাং বাঙালি জানে যে কোন কোন জায়গায় কি করতে হয়। সুতরাং আমি বলবো যে রাষ্ট্রের তরফ থেকে আমাদের সম্পর্ক ভালো থাকবে, ডিপ্লোম্যাটিক টাইস গুলো ভালো থাকবে। বাংলাদেশ অর্থনীতি কূটনীতি এখন ভালো জানে এবং এই ব্যাপারে করছে, এবং আমাদের আমি বলবো প্রধানমন্ত্রীরও যথেষ্ট শানিত দক্ষতা আছে, তার দূরদৃষ্টি আছে এইদিকে। আর সুতরাং আমরা প্রভাবিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে ইলিগাল ইমিগ্রেন্টস যেগুলি বাংলাদেশে যদি থাকে, কাউকে যদি ডিপোর্ট করে দেয়, সেখানে খুব রাষ্ট্রীয় দর কষাকষি ফলপ্রসূ নাও হতে পারে। কারণ ওরা একটা জেনারেল পলিসি যখন করবে, তখন ওই রাষ্ট্র ভাগ ভাগ করে যে আমার লোকগুলি থাকুক, তোমার বাংলাদেশের থাকুক, এটা হবে না। আমি মনে করি এটা এখানে ইনস্টিটিউশনস এর কথা। নীতিমালা যদি একটা দৃঢ় অবস্থায় আসে, সেটা সবার জন্যই ভালো হবে। ভারতের সাথে কি অবস্থা? ভারতের সাথে সম্পর্ক উন্নত হবে, এবং সেখানে ডিপ্লোম্যাটিক ইকোনমিক বন্ডগুলো হচ্ছে। সত্যি কথা বলতে আমি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগতভাবেও প্রধানমন্ত্রী মোদির সাথে তার একটা খুব ভালো অ্যাপ্রিসিয়েশন আছে। নির্বাচনের ক্যাম্পেইনের সময় আমরা বলেছি যে উনি বলেছেন যে আমি তাকে পছন্দ করি। তার কিছু বিশেষ করে মোদির যে মেক ইন ইন্ডিয়া এই প্রজেক্টটা আমেরিকানদের সাথে এই কোলাবোরেশন তিনি রাখবেন। পাকিস্তানের সাথে সম্পর্ক কেমন হবে আমি ঠিক জানি না, মানে আমার মনে হচ্ছে না খুব একটা ভালো হবে। কারণ যে জোটগুলো, যে অর্থনৈতিক যে জোট আছে, সেই জোটগুলোর সাথে ট্রাম্প এখন অত জোটে টোটে বিশ্বাস করে না। মানে সে তার নিজের জোটটাকে করবে। দুই হচ্ছে যে ইন্টারনাল ডোমেস্টিক ফোকাসটা এখন আমেরিকার বাড়বে, এবং সেটা সব দেশেরই নিজেদের দিকে বাড়া উচিত। যেমন আমাদের 2017-তে আমি এক জায়গায় বলেছি যে আসলে ডোমেস্টিক চ্যালেঞ্জগুলো বেশি, বাইরে নিয়ে এত চিন্তা করতে হবে না। আমাদের গার্মেন্টস শত উত্থান পতনে মানুষ কিনবে, কারণ এটা চাহিদা অস্থিতিস্থাপক। তো ডোমেস্টিক দিকে ওর জোটের ব্যাপারে তেমন কোনো আগ্রহ থাকবে না। বা সেখানে একটা কথাও স্পষ্ট করে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে বাইরের মানুষকে আমরা সহায়তা করি, বাইরের আর্মিকে সহায়তা করি, আর নিজেদের আর্মির অবস্থা ভালো না এখন, সেটার দিকে আমি নজর দেব। সীমান্তের দিকে হ্যাঁ, বাইরেকে রিলিফ দিচ্ছে অথচ নিজের মানুষের মধ্যে আমার রিলিফ নাই। সেই পলিসিগুলো কিন্তু দেখা যেত। আমি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে পড়াতে গিয়ে দেখতে পেরেছি যে অনেক জায়গায় রিসার্চ ফান্ডের সংকট হয়ে যাচ্ছে, অথচ বাইরে একটা ওই মানুষগুলি বাইরে গিয়ে সেখানে তাদের ফান্ড অনেক পড়ে আছে। সেই জিনিসগুলো, ওই পলিসিগুলোর কিছুটা ইনওয়ার্ড ফোকাস, যে ভেতর পানে তাকানো, আমার মনে হয় এটা আমেরিকাকে শক্তিশালী করবে। এবং এতে তার এই অর্থনীতিগুলোর সাথে যদি ডিপ্লোম্যাটিক টাইজ ভালো থাকে, তাহলে সেভাবে একটা সিলেক্টিভ ওয়েতে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে যাবে। যে সেক্ষেত্রে যেটা হচ্ছে যে একদম মানে ওই যে যেটা বললেন যে তার অন্দরে, মানে ঘরের ভিতরে আমেরিকার অর্থনীতি চাঙ্গা হওয়া আর একটা বিষয় আছে, এবং যেটা তিনি বলেছেন স্বপ্ন দেখানো এবং মানুষকে কাজ দেওয়ার যে একটা, সবাইকে তো কাজ দিতে পারবেন না, সে গতিটা আনার একটা চেষ্টা, সেটা একটা লক্ষ্য দেখা যেতে পারে। আপনি আরেকটি কথা বলেছেন যে দ্বিতীয় মেয়াদে আসারও তার একটা বাসনা স্ট্র্যাটেজি আছে। সুতরাং ওই বাইরের জোট বা বহির পৃথিবীকে নিয়ে ভাবার সময়টা তার একটু পরে। তবে একটা জায়গায় ভাষণে তিনি বলেছেন যে ওই রেডিকালাইজেশনের বিরুদ্ধে তার অবস্থানটা স্ট্রং থাকবে, ওইটা থাকবে, কিন্তু নতুন কোনো কমিটমেন্টে তিনি যাবেন না বাইরের যুদ্ধে। দেশের ভেতরের তিনি এটা সামাল দেবেন। যদি আন্তর্জাতিক কিছু তাকাতে হয়, তার দ্বিতীয় মেয়াদে তাকাবেন। এটা সবসময় ঘটে। আমেরিকার প্রেসিডেন্সির প্রথম পর্বটা থাকে, যেমন প্রেসিডেন্ট ওবামা প্রথম দিকটায় খুব ইন্টারনাল এনার্জি পলিসি, ইন্টারনাল ইন্স্যুরেন্স, হেলথ, এগুলো নিয়ে করেছে ঘরগুছে। পরের বারে যে কিউবার ডেভেলপমেন্ট হয়েছে, ইরানের ডেভেলপমেন্ট, ইরানের সাথে সম্পর্ক উন্নত, যেটা চিরশত্রু ছিল সেটার সাথে সম্পর্ক উন্নত হয়েছে। তারপরে যে কিউবা, সে তো দীর্ঘমেয়াদের শত্রু, মানে 40, 50, 60 বছরের শত্রু, তার সাথে যে উন্নতি হয়েছে, এই সবকিছুর পেছনে ওই দ্বিতীয় মেয়াদগুলোতে হয়েছে। সুতরাং আন্তর্জাতিক জোটের ক্ষেত্রে যে উন্নতিটা হওয়ার সম্ভাবনা, সেটা দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প এবং তার টিম ঠিক করবে। তাহলে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প আমরা কর্পোরেট সিওর যে ভূমিকা, সেই ভূমিকায় আপনি উনি ওনার ট্রাম্প প্রতিষ্ঠানটাকে যেভাবে চালিয়েছেন, রিয়েল এস্টেট বা অন্যান্য যে বিষয়গুলো, সেখানেও কিন্তু নানা রকম সমালোচনা আছে, তার স্ববিরোধী অনেক ঘটনা ঘটে আছে। সেই জায়গা থেকে নিজেকে কতটা মুক্ত রাখতে পারবেন বা কি, সেগুলো যদি তার যে ব্যক্তিত্ব, তার যে ব্যবসা পরিচালনার যে ওই জায়গার যে তার আচরণ, তার
বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং এই যে উত্থান পতন সবই যদি আমরা বলি, সেটা তো মানে 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 এক রাত্রির মধ্যে তো আর উনি ছেড়ে ফেলে সাদা বাড়িতে যেতে পারেননি বা পারার কথাও না। সেগুলো কতটা তাকে প্রভাবিত করবে? ব্যবসায়ীর হওয়ার তো অপরাধের কিছু না, সেটা তো তার জন্য অভিজ্ঞতা। বিভিন্ন ধরনের অভিজ্ঞতা থাকা মানুষ যখন নীতি নির্ধারণে যায় তারা ভালো করেন। যেমন প্রধানমন্ত্রী মোদি এখন টি বয় ছিল বলে যে তার সারাক্ষণ এখন টি বয়ের মতো উনি টিপস নিবেন সেটা তো, মানে উনি জীবনকে জেনে গিয়েছেন। হ্যাঁ জেনেছেন। সুতরাং ভ্যারাইটি থাকা ভালো। যত ভ্যারাইটি থাকবে তার জীবনের দক্ষতা তত খাদ্যগুলো সুষম হয়। তো ওই অর্থে আমার মনে হয় তিনি যদি ভালোভাবে কাজ করেন তাহলে ব্যবসার মধ্যে আবার নতুন একটা প্রাণ আনতে পারবেন এবং সেই সেন্সগুলো থেকেই তার জব ফিরিয়ে আনার কথা, পলিসি কথা, ওয়েজ সংশোধনের কথা তিনি বলছেন। সুতরাং ওইটা তিনি করবেন। তো এই বিষয়টা তাকে অর্থনীতি উপদেষ্টা তাদেরকে নিয়ে করতে হবে। একটা জিনিস লক্ষ্য করেন, তার ভাষণের মধ্যে যে অর্থনীতির নীতিমালাগুলো রয়েছে এটা কিন্তু তার ব্যক্তিগত ভাষণ না। আপনারা ডোনাল্ড ট্রাম্পকে একটু ব্যক্তিগতভাবে কথায় উনি রেগে যাচ্ছেন বা একটু বুলিং করছেন, আমরা ফান করছি যেরকম পাগল টাগল, কিন্তু বুঝতে হবে যে রিপাবলিকানদের পক্ষে আমেরিকার প্রায় রিপাবলিকানদের পলিসির পক্ষে আমেরিকান প্রায় 50% টপ ইকোনমিস্টরা আছেন। হ্যাঁ, এখন শিকাগো স্কুলের একটা ব্যাপক সমর্থন আছে, যেটা একটা শক্ত স্কুল হিসেবে আছে। ওইদিকে হার্ভার্ডেরও বেশ কিছু অধ্যাপক আছেন, প্রিন্সটনে। তো এরা কিন্তু এই নীতিগুলো, ওয়ার্ডিং গুলো করেন, এই পলিসিগুলো এর মধ্যে দিয়ে যায়। মানুষটা সামনে কেমন আছে, সে কিভাবে কথা বলে, কি রিয়েক্ট করে, সেটা সব সময় ওইভাবে ধরাটা ঠিক বোধহয় ঠিক হবে না। পাপেটের পিছনে যারা সুতা নাড়াচ্ছেন, হ্যাঁ 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 হ্যাঁ, পাপেট মানে তার তো একটা প্রেফারেন্স আছে অবশ্যই, কিন্তু অর্থনীতি নীতি নিয়ে খুব হেলাফেলা করে কিছু কোলে ফেরা তো সম্ভব না, এটা তো সম্ভব না। আমাদের প্রেসিডেন্ট ওবামা যা করেছেন তার সেটার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করতে হয়েছিল। এবং অর্থনীতিবিদদের পাশাপাশি তো আমেরিকার যারা পুঁজিপতি আছেন, যারা ব্যবসায়ী আছেন, তাদেরও তো এক ধরনের এখানে প্রভাব থাকবে, এবং বিশেষ করে রিপাবলিকান যারা আছেন। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে জিনিসটা যেটা মানুষে অনেক সময় বুঝতে পারে না, যে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দেখা যাচ্ছে লিডারশিপ একা অনেক বিষয়ে বেশি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, একক সিদ্ধান্ত। হ্যাঁ একক। আমেরিকায় কিন্তু উনি যত কথাই বলেন বুঝবে, উনি কিন্তু হি হ্যাজ টু লিসেন টু অ্যাডভাইজার্স। অ্যাডভাইজারদের কথাটা তারা খুব শুনেন এবং সেই জিনিসটা তাদের ওইভাবে মূল্যায়ন আছে। নানান জায়গায় অ্যাডভাইজার আছে, কংগ্রেশনাল বাজেট অফিস আছে, সেখানে ইকোনমিক অ্যাডভাইজার আছে, তার নিজস্ব ইকোনমিক অ্যাডভাইজার আছে, প্রেসিডেন্টের একটা ইকোনমিক রিপোর্ট বের হয় সেখানে অ্যাডভাইজার আছে, সেন্ট্রাল ব্যাংকের অ্যাডভাইজার আছে, ট্রেজারি সেক্রেটারি তার অ্যাডভাইজার আছে। ঘাটতি নেই, এবং তাদের নেন এখানে মানে গ্রহণ করেন। প্রেসিডেন্ট ওবামাকে আমরা দেখেছি, যেহেতু তিনি আইনের মানুষ, মানে ল থেকে পড়া মানুষ, এই জন্য তিনি যখন ক্রাইসিস পড়েছিল তিনি প্রতিদিন সন্ধ্যায় ডিনার খেতেন বেন বার্নানকের সাথে ওয়াশিংটনে, যে অর্থনীতির ব্যাপারটা কি, এইটা কি, কিনশিয়ান ইকোনমিক্সটা কি। তখন তার কথার মধ্যে দিয়ে ওই কিনশিয়ান ইকোনমিক্স এর কথা তিনি বলা শুরু করলেন। সুতরাং আরেকটু সময় যেতে দিলে আমার মনে হয় আপনারা দেখবেন যে ডোনাল্ড ট্রাম্পের ইকোনমিক মেসেজগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। উনি ফর্মাল সেক্টরটাকে আরেকটু স্ট্রং রাখতে চাচ্ছেন, রিপোর্টিং আরেকটু ট্রান্সপারেন্ট, ট্যাক্স সিস্টেমকে আরেকটু ইজি করার চেষ্টা। ট্যাক্স সিস্টেম ইজি করা এটা শুধু এটা তো তার কথা না, অ্যালান গ্রিনসপ্যানও বলছে যে আমেরিকার ট্যাক্স সিস্টেমটাকে আরেকটু সিম্পলিফাইড করলে আরো অনেক বেশি আয় হতো, রেভিনিউ এখন যেটা আছে তার চেয়ে বেশি হতো। এবং এটা আমেরিকাকে রেভিনিউ বাড়াতে হবে, কারণ আমেরিকার ডেট এখন প্রায় 71% পাবলিক ডেট হয়ে যাচ্ছে এবং সব ডেট মিলিয়ে প্রায় 80% ঋণ, তাদের জিডিপির 80% ঋণ আছে। সুতরাং এখন যে কোনো ভাবে হোক কর বা রেভিনিউ তাকে বাড়াতে হবে। একই চ্যালেঞ্জ, বাংলাদেশের যে চ্যালেঞ্জ ওই আমেরিকার এখানে একই চ্যালেঞ্জ হয়েছে। তো সেই জায়গা থেকে তাহলে দেখা যাচ্ছে যে একটা সময় পর্যন্ত, আপনি প্রথম মেয়াদের কথা বললেন, প্রথম মেয়াদে অন্তত বা শুরুর দিকে তার ওই যে অভিষেকের বক্তব্যের কথা বলার মতো অভিষেক, অর্থনৈতিক যে অভিষেক, সেটাও তার ঘরোয়া অর্থনীতিকে চাঙ্গা করাটাই হচ্ছে মূল বিষয়। এবং এটা যথার্থভাবে ঠিক, কারণ আমেরিকার যেমন ধরেন সিঙ্গাপুর আর আমেরিকা তো এক কথা না, দুইটাই উন্নত দেশ। আমেরিকার যেমন হয়তো $57,000 মাথা পিছু আয়, সিঙ্গাপুরেরও এর চেয়ে বেশি একটু কম, কিন্তু একটা সিটি ইকোনমি যেখানে তার ওপেননেস হচ্ছে 250%, মানে এক্সপোর্ট আর ইম্পোর্ট মোট জিডিপির 2.5 গুণ। আমেরিকায় তা না, আমেরিকায় মাত্র 10%।
কিন্তু দুইটাই। এখন কথা হচ্ছে আমেরিকা কেন 10%? আমেরিকা ডোমেস্টিক্যালি ওকে যেটাকে ভুল বোঝা হয় যে আমেরিকা একটা দেশ, আমেরিকা আসলে একটা দেশ না। আমেরিকা যে কালেকশন অফ 50 ডিফারেন্ট কান্ট্রিজ, হ্যাঁ আমি যেটা বলবো সেটা ওই কান্ট্রিজ কথাগুলো না বলে ওরা স্টেটস বলে। স্টেজ বলে, হ্যাঁ। এখন ওই ইন্টারনাল ডিপেন্ডেন্সটা এত স্ট্রং। ফেডারেল, হ্যাঁ, আমি এক স্টেট থেকে আরেক স্টেটে চলে যাচ্ছি, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না। এক ট্রাক দেখে ফ্লোরিডা থেকে অ্যাপেল না আসলে তো আমি উত্তরে খেতেই পারতাম না, বা অরেঞ্জ খেতে। সুতরাং ইন্টারনালি আমেরিকার মধ্যে অনেক কিছু, এখানে মরুভূমিও আছে, এখানে শীতের দেশ আছে, এখানে বরফের জায়গা সেটা আছে। এই একটা ভালো বলেছেন যে মানে 50টি দেশের দেশের কালেকশন অর্থনীতি। হ্যাঁ, প্রেসিডেন্ট ওবামা খুব ভালো অবস্থায় অর্থনীতিকে রেখে গেছেন। সুতরাং এখান থেকে আরেকটু একটু সুষম অবস্থায়, না, খুব ভালো অবস্থায়, কারণ সুষম আপনার অবস্থা আছে, হ্যাঁ। আনএমপ্লয়মেন্ট রেট এখন ওদের ন্যাচারাল রেটের চাইতে কমে গেছে। আচ্ছা, এখন আর নতুন করে আবার আর আনএমপ্লয়মেন্ট কমানোর আর কোনো উপায় নেই। সুতরাং এখন একটা শক্ত অবস্থানে আছে বলেই ডোনাল্ড ট্রাম্প একটু এক্সপেরিমেন্ট করতে পারবেন। সুতরাং একটা অর্থনীতি নিয়ে উনি হ্যাঁ এক্সপেরিমেন্ট নিরীক্ষা করতে পারবেন। হ্যাঁ, বিরুদ্ধে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা আছেন আজকে সময় সংলাপের সঙ্গে এতক্ষণ এই মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে এই আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।